সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিওর ডাবল একাডেমি। তো বন্ধুরা, কার কেমন এক্সাম হলো তোমরা বলো। প্রশ্নের লেভেল দেখে যা বুঝলাম, শুধুমাত্র একটি দুইটি কি তিনটি হাইলি কঠিন প্রশ্ন ছিল, তাছাড়া সবগুলোই একদম সোজা প্রশ্ন ছিল। জিকে বলো, ম্যাথ বলো, ইংলিশ বলো, রিজনিং বলো, প্রতিটি প্রশ্ন সোজা ছিল। আর যারা যারা জিকে ম্যারাথন ক্লাসগুলি এই চ্যানেলের করেছো, অবশ্যই তারা তো 20টাই অ্যাটেন্ড করতে পারছো আমি জানি। এবং লাস্ট মিনিট সাজেশনের যারা যারা ভিডিও দেখেছো, ওখান থেকেই 3-4টি কমন প্রশ্ন ছিল। আর এবং যারা যারা WBSSC বইটি পারচেস করেছো, তো তোমরা তো সবাই পেরেই গেছো মনে হয়। সেই বইটি 20টি সেট, প্রথম 20টি সেটেই মূলত WBSSC 19টা প্রশ্নই ছিল, আর একটি প্রশ্ন শুধুমাত্র গরমিল ছিল। আর বন্ধুরা, আশা রাখবো এরম যে সাকসেস সেটা গ্রুপ ডিতেও হবে। আর বন্ধুরা, আজকের প্রশ্ন লেভেল দেখে যা বুঝতেছি, কাট অফ মূলত তোমাদের 58 সামথিং এরম যাবে, 58 ম্যাক্সিমাম যাবে। কেননা সবাই মূলত 60 অ্যাটেন্ড করেছে, তো ম্যাক্সিমাম কাট অফ 58ই যাবে। তো চলো আজকে তোমাদের জিকে কিছু অ্যানালাইজ করে দেই, তারপর আগামীকালের একটি ভিডিও আসবে, সেই ভিডিওতে তোমাদের আমি বিস্তারে বলবো এরপরে কি করবে এবং তোমরা কি করলে আর পরবর্তী যে WBSSC গ্রুপ সি এক্সাম হবে সেটিতে একদম 60 অ্যান্সার করবে। আর বন্ধুরা, আমার যা মনে হচ্ছে 60 অ্যাটেন্ড করেও কেউ পাবে না, কারণ জানোই 60 অ্যাটেন্ড করলেও অনেক কেস ঝুলে থাকবে, তোমরা কিছু করতে পারবে না। তো চলো আজকের এখানে যে প্রশ্ন দিয়ে শুরু করো। প্রথম আছে, এটিপির পুরো নাম কি, অর্থাৎ এটিপির পুরো নাম কি? এটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অ্যাডিনোসিস ট্রাইফসফেট। অর্থাৎ এটিপির ফুল নাম বা পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিস ট্রাইফসফেট। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। এই ভিডিওতে মূলত আমি তোমাদের শুধুমাত্র জিকে করাবো। তোমরা যদি ইংলিশ চাও বা ম্যাথ চাও বা রিজনিং পাও, তো সেটাই আমি তোমাদের অ্যানালাইজ করে দেবো। তো চলো পরবর্তী প্রশ্ন হলো, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃত পায় তা হলো, অর্থাৎ যে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো, অনেকেই এটির উত্তর অপশন এ করে এসেছো। তো বন্ধুরা, এখানে যে অপশন বিটি আছে, এই দুটি প্রশ্ন মূলত একটু গরমিল আছে, জানি না তারা কি উত্তর নেবে। তো আমার মতে এটি সঠিক উত্তর হবে অপশন বি, ভারতীয় সংবিধানের 45 নং ধারা। অর্থাৎ সকলের শিক্ষার অধিকার আইন মূলত ভারতীয় সংবিধানের 45 নং ধারায় প্রথম স্বীকৃত পায়। আর প্রথম যে অপশন এইটি আছে, শিক্ষার অধিকার আইন, এই এ এবং বি, এই দুটি অপশনের মধ্যে একটু তফাৎ আছে। অনেকেই অপশন এ বলতেছো, অপশন বিতে নাকি কি আছে। তো বন্ধুরা, এটি মূলত সংশোধন করা হয়েছিল জন্যই ভারতীয় সংবিধানের 45 নং ধারায় সকলের শিক্ষার অধিকার এই আইনটি স্বীকৃত পেয়েছিল। তো এটি আমার মতে অপশন বিটি সঠিক উত্তর হবে। তো বন্ধুরা, এখনকার প্রশ্ন, ধ্রুপদী নৃত্যশৈল ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? ধ্রুপদী নৃত্যশৈল ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? এটি সঠিক উত্তর হবে অপশন ডি, তামিলনাড়ু। তো বন্ধুরা, এটি যারা যারা তামিলনাড়ু করেছিল, তো তোমরা অবশ্যই 1 নাম্বার পেয়ে গেলে। পরবর্তী যে জিকেটির দিকে যাব, সেটি হচ্ছে, এই যে দেখো, তোমাদের এই প্রশ্নটি আমি বারবার করেছিলাম ম্যারাথন ক্লাসে এবং আমাদের যে জেন্ডার অ্যাওয়ারনেস ক্লাসে। এই প্রশ্নটাই আমি দিয়েছিলাম এবং এই প্রশ্নটি এবং তোমাদের আমি মক টেস্টের মধ্যেও দিয়েছিলাম, মক টেস্টের বাইরেও লাস্ট মিনিট সাজেশনেও দিয়েছিলাম। এই প্রশ্নটি হলো, পস্কো আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? এটি সঠিক উত্তর, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। এই প্রশ্নটি আমি তোমাদের বারবার বলেছিলাম এবং পরীক্ষার আগের রাতেও তোমাদের আমি বলেছিলাম এই প্রশ্নটি, এবং যে নীরাজ চোপড়ার প্রশ্নটি সেটি আমি তোমাদের টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম। তোমরা এখন যদি বিশ্বাস না হয়, তো তোমরা অবশ্যই চেক করতে পারো টেলিগ্রামে গিয়ে। এরপরে এই প্রশ্নটি, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? এই প্রশ্নটিও আমি তোমাদের ম্যারাথন ক্লাসে করেছি, এই জন্য বলেছিলাম বন্ধুরা ম্যারাথন ক্লাসটি করো। ম্যারাথন ক্লাসে তোমাদের WBSSC গ্রুপ সির অল কভার হয়ে গেছে। তো এই প্রশ্নটিও আমি তোমাদের ম্যারাথন ক্লাসেই করাইছিলাম। ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটি অপশন এ, মিথাইল আইসোসান আয়নেট। তো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী অপশন এ। এখানে দেখতে পাচ্ছ যে পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্নতে, 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে? অধিবর্ষ বা লিপিয়ার, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি,
চারটি লিপ ইয়ার আছে। যারা যারা চারটি করেছো তারা এটি সঠিক অ্যান্সার দিতে পেরেছো। অর্থাৎ 1890 থেকে 1909 সালের মধ্যে মূলত 4টি অধিবর্ষ হয়েছিল, অধিবর্ষ বা লিপ ইয়ার। আর অধিবর্ষ মূলত 4 বছরের হয়। তো এখান থেকে তোমরা গুনে গুনে করো, এখনই পেয়ে যাবে 4টি। পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো, এই প্রশ্নটিও আমি তোমাদের করিয়েছিলাম, পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি? অর্থাৎ পশ্চিমবঙ্গ যে সরকার এনইপি 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি? যারা যারা ম্যারাথন ক্লাস বা বইটি নিয়েছো বা আমাদের যে লাস্ট মিনিট সাজেশন করেছো, অর্থাৎ তারা তো আমি জানি পারবেই। এটি হচ্ছে অপশন বি, 5+3+3+4 কাঠামোটি এটি পশ্চিমবঙ্গ সরকার মূলত গ্রহণ করেনি। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এই প্রস্তাবটি গ্রহণ করেনি। অর্থাৎ এই প্রস্তাবটি গ্রহণ করেনি। তাছাড়া মোটামুটি এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনেকগুলি প্রস্তাবই পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছে এই প্রস্তাবটি বাদে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছ চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন কে করেছিলেন, বা চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। তো বন্ধুরা, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন অপশন বি, লর্ড কর্নওয়ালিস। অর্থাৎ এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এটি মূলত তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশনে ক্লাস নাম্বার 1-এ করিয়েছিলাম। আর এই যে ম্যাথগুলো দেখতে পাচ্ছ, কিছু কিছু ম্যাথ আমি তোমাদের মক টেস্টেও দিয়েছিলাম। এই মক টেস্টের প্রশ্ন এবং কিছু ম্যাথ, রিজনিং, ইংলিশ প্রতিটাই কমন এখানে চলে এসেছে। এখন এই দেখতে পাচ্ছ Ctrl+C শর্টকাট কি কোন কাজের জন্য ব্যবহৃত হয়? এটা সবাই জানো, সবাই পেরেছো। কপি, এটিও তোমাদের আমি ক্লাসে করিয়েছি। Ctrl+C শর্টকাট কি মূলত কপি করার জন্য ব্যবহৃত হয়। এটি হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। যা ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? 352 নং ধারা, 356 নং ধারা, 360 নম্বর ধারা এবং 370 নং ধারা। তো ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? আমি জানি সকলেই যদি তোমার জিকে ম্যারাথন ক্লাস সঠিক করে থাকো তো সঠিক অ্যান্সার করতে পারবে। অপশন সি, 360 নং ধারায় রাষ্ট্রপতি মূলত অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন। পরবর্তী প্রশ্নের দিকে যাব। তোমাদের এই প্রশ্নটি আমিও ঠিক বুঝতে পারতেছি না এটির সঠিক উত্তর কী হবে, তবে আমার মতে এটির সঠিক উত্তর অপশন সি, গ্রামসভা হবে আমার মতে। কিন্তু আমি সঠিক এটার ঠিক সুরাহা পাচ্ছি না, এখনও পর্যন্ত আমি এটা নিয়ে এখনও দেখি নেই এই প্রশ্নটি। তবে আমি যদি এই প্রশ্নটা আমিও পরীক্ষা দিতাম, তবে এই প্রশ্নটি আমি আশা করি অপশন সি দিতাম। সঠিক হতো কি ভুল হতো আমি ঠিক জানি না। তো বন্ধুরা, এটি যদি তোমরা জেনে থাকো তো এই প্রশ্নটি আমাকে তোমরা প্লিজ একটু বলে দাও। তবে আমার মতে এটি হচ্ছে অপশন সি, গ্রামসভা। অর্থাৎ MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব হচ্ছে গ্রামসভার বা পঞ্চায়েতের প্রধান। এই দুটির মধ্যে যে কোনো একটি আমার মনে হচ্ছে। তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে বলো। পরবর্তী প্রশ্ন, এইখানে দেখতে পাচ্ছ কে ক্রিকেট খেলার লিটিল মাস্টার হিসেবে পরিচিত? কে ক্রিকেট খেলায় লিটিল মাস্টার নামে পরিচিত? এটি এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সুনীল গাভাস্কর। অর্থাৎ লিটিল মাস্টার হিসেবে পরিচিত সুনীল গাভাস্কর, তিনি লিটিল মাস্টার নামে পরিচিত। তো এটি অপশন বি সঠিক উত্তর হবে। তো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্নের দিকে তোমাদের নিয়ে যাই। পরবর্তী প্রশ্ন হবে, শেষের কবিতার উপন্যাসের লেখক হলেন অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা সবাই পারবে। শেষের কবিতার উপন্যাসের লেখক হলেন অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। আর তোমাদের যে বললাম আমার বই থেকে 19টা এসেছে, ওই যে গ্রামসভা পঞ্চায়েত, ওই প্রশ্নটি আমার বইয়ে দেওয়া ছিল না আর কি। তো ওই প্রশ্নটার জন্য 19টা এসেছে, নাহলে 20টাই কমন। আর এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্ন, WW এর পূর্ণরূপ কী? অর্থাৎ WW এর পূর্ণরূপ কী? এটি সবাই পারবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, WW এর পূর্ণরূপ। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। (2025) সালে পশ্চিমবঙ্গ সরকার
পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টালটি বা প্রকল্প চালু করে কর্মসাথী শ্রমশ্রী বাংলার পরিযায়ী গতিধারা? এটি সঠিক উত্তর, যা দ্বারা করেছে শ্রমশ্রী, এটি হবে সঠিক উত্তর শ্রমশ্রী। এবং অনেকে বাংলার পরিযায়ী করেছে, তো বাংলার পরিযায়ী হবে না, বাংলার শ্রমশ্রী প্রকল্প হবে। পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই দিকে দেখো, কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিক সোনার পদক জিতেছিলেন? এই প্রশ্নটি মূলত তোমাদের আমি রাতের বেলায় দিয়েছিলাম আগামীকাল। এই প্রশ্নটি তোমার দেখে যা আমি বলেছিলাম, যারা যারা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে জয়েন আছো তারা ঠিক জানবে। তো এটির উত্তর আমি তোমাদের উত্তর বলে এটি দিয়েছিলাম, এই প্রশ্নটি চলে এসেছে একবারই। তো এটি অপশান সি, জেভলিন ছোড়া। পরবর্তী প্রশ্নের দিকে যাব। সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? অর্থাৎ সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। তো বন্ধুরা, সালোক সংশ্লেষ মূলত অপশান সি, ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়। তো বন্ধুরা, জিকের মূলত আর এই দুটি প্রশ্নই আছে। এখানকার প্রশ্ন আছে কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? একদম বেসিক প্রশ্ন দিয়ে দিয়েছে, এই প্রশ্নটা একটু বেসিক হয়ে গেছে। তো বন্ধুরা, ভারতের সংবিধানের জনক বলা হয় অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয়। এরপর এখানে দেখতে পাচ্ছ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5 জুন। এটাতে নতুন করে বলার আর কিছু নেই। তো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। আর বন্ধুরা, অবশ্যই এরকম ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে। এবং আমি আমার যতদূর চেষ্টা তোমাদের সাফল্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা রাখবো তোমাদের আমার প্রচেষ্টা ভালো লেগেছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী আপকামিং যতগুলি পরীক্ষা, সবগুলো পরীক্ষার জন্য তোমাদের এই চ্যানেল সাজেশন দেবে, অর্থাৎ এই চ্যানেলটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, টেলিগ্রামে যুক্ত হয়ে নাও। তো চলো, আজকের জন্য বাই বাই। আগামীকালের ভিডিও অবশ্যই দেখবে।